সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজ তোমাদের সমাসের দ্বিতীয় ভাগ। আগের দিনকে বা আগের ক্লাসে আমরা কর্মধারায় সমাসের যে ভাগগুলো ছিল তা থেকে প্রথম দুটি ভাগ করানো হয়েছিল। আজকে 3 নম্বর ভাগ থেকে শেখানো হচ্ছে। দেখো, সমাসের দ্বিতীয় ভাগ কর্মধারায় সমাস। 3 নম্বর অর্থাৎ ক নম্বর যেটা আছে সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। এই উপমান কর্মধারায় সমাস বিষয়টা একটু ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আর অবশ্যই বলবো যে প্রয়োজনীয় যে তথ্যগুলো তোমাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট আছে সেই তথ্যগুলো তোমরা লিখে নেবে খাতাতে এবং সেই অনুযায়ী তোমরা পড়ো। আশা করি তোমরা সমাস নির্ণয় করতে সমর্থ হবে। প্রথমেই দেখো বলা আছে, দুটি পৃথকধর্মী বস্তুর সাদৃশ্যকে বলে উপমান। অর্থাৎ সবার আগে তোমাদের জানতে হবে যে উপমান বিষয়টা কী জিনিস। উপমান হচ্ছে সবসময় দুটি পৃথক বস্তুর সাদৃশ্য অর্থাৎ মিল খোঁজার চেষ্টাকে আমরা বলি উপমান। যেমন ধরো আমরা বলি চাঁদের মতো মুখ, অর্থাৎ এখানে এই যে চাঁদের মতো মুখ এই শব্দটার মধ্যে মুখটা হচ্ছে আমাদের মূল বিষয়, আর তাকে আমরা তুলনা কিসের সাথে করছি? চাঁদের সাথে। তো এই যে চাঁদের মতো মুখ এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোকেই আমরা বলে থাকি উপমান। মানে দুটি দেখা, একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে মুখ। এই চাঁদ আর মুখ দুটো সম্পূর্ণ পৃথক শব্দ এবং পৃথকধর্মী জিনিস। এই দুটোর মধ্যে আমরা কি বলছি? মিল খোঁজার চেষ্টা করছি। যখনই বলছি চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ কারো হয় না, অর্থাৎ আমরা বোঝাতে চাইলাম যে চাঁদের মতো গোল এবং উজ্জ্বল মুখটা। সেজন্য মানুষের মুখটাকে চাঁদের সাথে তুলনা করে আমরা বলছি চাঁদের মতো মুখ বা চন্দ্রমুখ বা চন্দ্রমুখী ইত্যাদি। তাহলে চন্দ্রমুখী এই যে শব্দটা ধরো, তাহলে এই চাঁদের মতো মুখ যার সেই চন্দ্রমুখী। তাহলে এই যে বিষয়টা এটাকেই আমরা বলি উপমান। অর্থাৎ দুটি সম্পূর্ণ পৃথকধর্মী বস্তু থাকবে এবং তাদের কিছু গুণের ভিত্তিতে আমরা মিল খোঁজার চেষ্টা করি, তাকেই আমরা বলি উপমান। এই বিষয়টা বোঝা গেছে? তাহলে দুটি পৃথকধর্মী বস্তুর সাদৃশ্যকে আমরা কি বলবো? উপমান। হ্যাঁ, এটা উপমানের সংজ্ঞা নয়, কিন্তু আমি শুধুমাত্র বোঝাবার জন্য এটা লিখে রেখেছি। এগুলো একেবারেই নোটস হিসাবে তোমরা পড়বে না, বা পরীক্ষায় যদি বলে উপমান কর্মধারায় সমাস কাকে বলে তোমরা যেন এটা লিখে দিও না, ঠিক আছে? কাকে বলে এগুলো আমি আলাদাভাবে ডেফিনেশন ওয়াইজ লিখে দেবো, সংজ্ঞাগুলো আমি আলাদাভাবে লেখাবো। এখন শুধুমাত্র ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি এই শব্দগুলো লিখেছি। দেখো কি বলছে, যখন যার সাথে তুলনা করা হচ্ছে সেই শব্দটি প্রথমে থাকে এবং আসল শব্দটি শেষে থাকে, এই ধরনের সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলবো উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য নির্ণয়ের সময় মতো, ন্যায়, সম ইত্যাদি শব্দগুলি থাকবে। তাহলে এটা ক্লিয়ার হলো যে উপমান কর্মধারায় সমাস কখন বলবো? যখন ব্যাসবাক্যের মধ্যে এই যে মতো, ন্যায়, সম এই যে শব্দগুলো আমি লিখেছি এই শব্দগুলো যখন থাকবে মোটামুটি, তাহলেই তোমরা এটা বুঝতে পারবে যে এটা উপমান কর্মধারায় সমাস। বোঝা গেছে? তাহলে উপমান কর্মধারায় সমাস হচ্ছে সেই সমস্ত সমাসগুলোকে আমরা বলবো যার ব্যাসবাক্য নির্ণয়ের ক্ষেত্রে দুটি পৃথকধর্মী বস্তুর মধ্যে আমরা সাদৃশ্য খোঁজার চেষ্টা করব। কয়েকটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো, এক্সাম্পলে যাচ্ছি। যেমন পদ্মলোচন, এটা একটি শব্দ ধরো তোমাকে দেয়া হলো পরীক্ষায়, পদ্মলোচন। এটা সমাস নির্ণয় করতে বলো, তাহলে এর ব্যাসবাক্য কি হচ্ছে? পদ্মের মতো লোচন বা পদ্মের ন্যায় লোচন, যাই বলো না কেন তুমি। এটাই হচ্ছে উপমান কর্মধারায় সমাস। কেন এরকম হলো? কারণ দেখো এখানে পদ্মলোচন, পদ্মলোচন আমরা কাকে বলি? লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ। যাদের চোখগুলো পদ্মের মতো, মানে পদ্মের পাপড়ির মতো টানা টানা বা গোলাপি, তাদেরকেই আমরা মূলত পদ্মলোচন বলে থাকি। অর্থাৎ সুন্দর পদ্ম ফুলের পাপড়ির মতো যাদের চোখ, তাকে আমরা বলি পদ্মলোচন। তাহলে এখানে সেটাই আমরা লিখেছি, দেখো পদ্মের মতো লোচন, তাই পদ্মলোচন। এই দেখো এখানে পদ্ম আর লোচন দুটি সম্পূর্ণ আলাদা শব্দ এবং মাঝখানে মতো শব্দটিও ব্যবহার করা হয়েছে। ঠিক সেই জন্যই এটাকে আমরা বলবো উপমান তৎপুরুষ কর্মধারায় সমাস। বোঝা গেল? ক্লিয়ার? পদ্মের মতো লোচন, যেহেতু আমরা এই মতো দিয়ে ব্যাসবাক্য বানালাম, তাহলে আমরা অনায়াসে এটা বলতে পারি যে এটা উপমান কর্মধারায় সমাস। নেক্সট দেখো, এখানে সেটা আমি লিখেছি। দেখো এখানে আসল শব্দ কোনটা?
পদ্মটা না চোখটা, চোখের মতো পদ্ম না পদ্মের মতো চোখ, এটা আমাকে আগে বুঝতে হবে। আমরা বলছি পদ্মের মতো চোখ, তার মানে আসল জিনিসটা হচ্ছে আমাদের চোখ, লোচন, আর তাকে তুলনা করছি আমরা কার সাথে? পদ্মের সাথে। আর শব্দটার দিকে দেখো, পদ্মলোচন, মানে প্রথমে পদ্ম কথাটা বলেছি, তারপরে লোচন কথাটা বলেছি। অর্থাৎ আসল শব্দ যেটা লোচন, সেটা যখন পরে থাকে, আর যার সাথে তুলনা করছি সেটা যখন প্রথমে থাকে, তখন আমরা এগুলোকে আমরা বলি উপমান তৎপুরুষ সমাস। এটা পরে আমি যখন যাব আরও বলবো। আর একটা আছে উপমিতি তৎপুরুষ সমাস বা হ্যাঁ, এটার সাথে আলোচনা যখন করব তখন তুলনামূলক আলোচনাটা আমি করে দেবো। আর উপমেয় আর উপমান, এই দুটি একটা কনসেপ্ট এখানে রয়েছে। উপমান বলতে যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলে উপমান, আর উপমেয় হচ্ছে যাকে তুলনা তুমি করছো সে হচ্ছে উপমেয়। যেমন চাঁদ হচ্ছে, এখানে পদ্ম হচ্ছে উপমান, আর লোচন হচ্ছে উপমেয়। এটুকু আছে, কারণ চোখটাই আসল, তাহলে যেটা আসল সেটাকে আমরা বলি উপমেয়। সেই জন্য দেখো উপমেয় লেখার পাশে আমরা লিখে দিয়েছি আসল শব্দ। আর লোচনটা হচ্ছে আসল শব্দ, আর তার সাথে তুলনা হচ্ছে পদ্ম, এই পদ্মটা হচ্ছে উপমান। এটুকু বোঝা গেছে? তাহলে উপমেয়টা যখন শেষে থাকে আর উপমানটা যখন প্রথমে থাকবে, তখনই আমরা তাকে বলবো উপমান তৎপুরুষ সমাস। নেক্সট দেখো, আবার আরেকটা উদাহরণ দিয়েছি, লৌহ কঠিন। এই লৌহ কঠিন শব্দটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে দাঁড়ায় লৌহের ন্যায় কঠিন, অর্থাৎ লোহার মতো কঠিন। তুমি এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে লোহার মতো কঠিন। এটা যদি লেখো, দেখো এখানে লোহার মতো কঠিন, এই যে মতো, ন্যায়, সম, এই জাতীয় শব্দগুলো যখনই চলে আসবে তখনই আমরা বলেছি কি উপমান সমাস হয়ে যাবে, উপমান কর্মধারায় সমাস হয়ে যাবে। তাহলে এখানেও সেটাই আছে, দেখো লৌহের ন্যায় কঠিন, তাহলে এটাকে আমরা বলবো উপমান কর্মধারায় সমাস। আর এখানে আসল কোনটা জিনিস? আসল হচ্ছে কঠিনটা, আর লোহাটা হচ্ছে তোমার তুলনাবাচক শব্দ। তাহলে দেখো, যেটা তুলনাবাচক শব্দ সেটাকে আগে রাখা হয়েছে, আর আসল যেটা মানে যে বিষয়টা সম্পর্কে আমরা বলছি কঠিন, কঠিনত্বটা এখানে মূল বিষয়, তাহলে কঠিনটাকে আমরা শেষে রেখেছি। ঠিক সেই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। এর পরের যেটা আছে দেখো, নেক্সট ঘ নাম্বারে আছে আমাদের উপমিত কর্মধারায় সমাস। এই উপমিত সমাসটা কি? একই জিনিস, উপমান কর্মধারায় সমাস আর উপমিত কর্মধারায় সমাস প্রায় একই জিনিস, একটুখানি খালি তফাৎ আছে, একটু জানবে যে উপমিত কর্মধারায় সমাসে উপমেয় পদটা আগে থাকে আর উপমান পদটা পরে থাকে, অর্থাৎ আসল শব্দটা সবসময় আগে থাকবে আর যার সাথে তুলনা করছি সেটা পরে থাকবে। এই বিষয়টা তোমাদের অবশ্যই পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, না হলেই কিন্তু উপমেয় আর উপমান এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি হবে আর ভুলভাল করবে। মনে রাখতে হবে যে মিত আমরা কখন বলবো? যখন উপমেয় অর্থাৎ আসল জিনিসটা প্রথমেই থাকবে, আর উপমান অর্থাৎ যার সাথে আমরা তুলনা করছি সেটা পরে থাকবে শব্দটা। সেই ধরনের যে সমাসটা হবে সেটাকে আমরা বলবো উপমিত কর্মধারায় সমাস। যেমন এক্সাম্পল দিলে একটা বুঝতে পারবে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো রয়েছে আমাদের পুরুষ সিংহ, প্রথম শব্দটা দিয়েছি দেখো, এখানে কি সিংহের মতো পুরুষ না পুরুষের মতো সিংহ, এটা আগে বুঝে নিতে হবে। যখনই তোমাকে পুরুষ সিংহ শব্দটা দেওয়া হচ্ছে তার মানে আসল কথাটা কিন্তু পুরুষকে বোঝানো হচ্ছে, আর পুরুষকে কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক সেই জন্যই এখানে বলা হচ্ছে যে পুরুষ সিংহের ন্যায়। দেখো ব্যাস বাক্যে আমি লিখেছি পুরুষ সিংহের ন্যায়, অর্থাৎ পুরুষ সমাজটা হচ্ছে সিংহের মতো, বা কোনো একটি পুরুষকে, এখানে পুরুষ সিংহ মূলত বিদ্যাসাগরকে বলা হয়ে থাকে, তো এই পুরুষ সিংহের মতো। তাহলে এখানে আসল কথা হচ্ছে পুরুষ, সেই জন্য উপমেয় হচ্ছে পুরুষ, সেটা দেখো সবার আগে আছে। আর উপমান শব্দ কার সাথে তুলনা করছে? সিংহের সাথে তুলনা করছে, তাহলে তুলনা যার সাথে করা হচ্ছে সে রয়েছে শেষে বা পরবর্তী পদে, তাহলে সেই জন্যই এটাকে আমরা বলবো যে উপমিত কর্মধারায় সমাস। আর যদি সিংহটা আগে আসতো আর পুরুষটা পরে চলে যেত তাহলে আমরা বলতাম উপমান কর্মধারায় সমাস। বোঝাতে পারলাম? আসল শব্দটা যদি আগে থাকে অর্থাৎ উপমেয়টা যদি আগে থাকে তাহলে আমরা বলবো উপমিত কর্মধারায় সমাস, আর যদি উপমেয় অর্থাৎ আসল শব্দটা যদি পরের দিকে থাকে বা শব্দের শেষের দিকে থাকে
তাহলে আমরা বলবো যে উপমান কর্মধারয় সমাস। নেক্সট দেখো, চরণকমল একটা শব্দ দেয়া আছে। চরণকমল বলতে আমরা কি বুঝি? চরণ কথার অর্থ হচ্ছে পা, আর কমল কথার অর্থ হচ্ছে পদ্ম। তাহলে পায়ের মতো পদ্ম না পদ্মের মতো পা, এটা আগে ভালো করে বুঝতে হবে। চরণ কমল মানে হচ্ছে এখানে পায়ের মতো কমল নয়, কথাটা হবে কমলের মতো পা, অর্থাৎ পদ্মের মতো পা। সেই জন্য এখানে বলছে আসল কোনটা কোনটা, চরণটা হচ্ছে আসল কথা, আর ওটাকে তুলনা কার সাথে করছি আমরা? পদ্মের সাথে করছি। ঠিক, তাহলে আসল কথা দেখো এখানে চরণ ও কমল, এই শব্দটার দিকে তাকালেই দেখো চরণ কথাটা আগে আছে, অর্থাৎ উপমেয়টা আগে আছে, আর উপমান যার সাথে তুলনা করছি সেটা পরে আছে। এই জন্যই এটাকে আমরা বলবো উপমিত কর্মধারায় সমাস। তাহলে চরণ ও কমল এই শব্দটি ব্যাস বাক্য কী করব? চরণ কমলের ন্যায়। ওকে, ঠিক এইভাবেই সমস্ত ব্যাস বাক্যগুলো করতে হয়। ব্যাস বাক্যের ফরম্যাটগুলো কিন্তু এরকমই থাকবে। যেমন উপমানের যেটা বললাম যে তোমার দেখো আগে গেলে বুঝতে পারবে যে পদ্মলোচন, পদ্মের মতো লোচন বা পদ্মের ন্যায় লোচন, এইভাবে ন্যায়, মতো, সম এই জাতীয় শব্দগুলো কিন্তু তোমাকে এন্ট্রি করতে হবে। এইভাবেই ব্যাস বাক্যটা লিখতে হবে, আর তারপরে সমাসটা মেনশন করতে হবে। ঠিক তেমনি এখানেও উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রেও তাই। পুরুষ সিংহ যেমন পুরুষ সিংহের ন্যায়, এইভাবেই তোমাকে আসল শব্দটা বা উপমেয়টা প্রথমে রাখতে হবে, তারপরে যার সাথে তুলনা করছি সেটা লিখতে হবে, তারপরে তুলনাবাচক শব্দ ন্যায়, সম, মতো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লাগিয়ে সঠিকভাবে এটা বানাতে হবে। তাহলে এই হচ্ছে মূল ফরম্যাট, এই হচ্ছে গঠন প্রণালী, এইভাবেই তোমাকে লিখতে হবে। চরণ কমলের ন্যায়, এটাই হচ্ছে চরণ ও কমল, উপমিত কর্মধারায় সমাস। এই উপমান কর্মধারায় সমাস আর উপমিত কর্মধারায় সমাস, এই দুটোর স্পষ্ট ধারণা অবশ্যই রাখতে হবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা বারবার দেখো, তাহলে আশা করি এটা ক্লিয়ার হবে। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার যথাযথ উত্তর দেবো। নেক্সট দেখো, আর একটা যেটা লাস্ট আছে, আমরা বলেছিলাম যে কর্মধারায় সমাসের 5টি ভাগ, তার মধ্যে ক, খ, গ, ঘ হয়ে গেল। লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে উয়া। উয়ায় লেখা আছে রূপক কর্মধারায় সমাস। এই রূপক কর্মধারায় সমাসে কাকে বলে? উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করলে তাকে বলে রূপক কর্মধারায় সমাস। আসলে রূপক কর্মধারায় সমাস আর ওই উপমিত কর্মধারায় সমাস এর মধ্যে খুব বেশি তফাৎ নেই, খুব সামান্য একটা তফাৎ রয়েছে। ওখানে মতো, ন্যায়, সম এই জাতীয় শব্দগুলো থাকবে, আর রূপক কর্মধারায় সমাসের ক্ষেত্রে এই জাতীয় শব্দগুলো থাকে না। দুটি, এই যে উপমেয় আর উপমান, অর্থাৎ মূল শব্দটা আর যার সাথে তাকে তুলনা করছি, এই দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, দেখো নিচে লিখেছি যেমন শোক সিন্ধু। শোক সিন্ধু বললে কি লিখেছি? শোক রূপ সিন্ধু, এটা হচ্ছে ব্যাস বাক্য। এই যে মাঝখানে রূপটা লাগিয়ে দিলাম, সেই জন্য এটা শোকের মতো সিন্ধু বা শোকের ন্যায় সিন্ধু এরম বলা যাবে না। শোক সিন্ধু কথার অর্থই হচ্ছে শোক রূপ সিন্ধু, আর এটাই হচ্ছে কর্মধারায় সমাস। সরি, এটা হচ্ছে কর্মধারায় সমাসের একটি ভাগ, এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। এই রূপ কথাটা মাঝখানে দিয়ে তোমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। যেমন কি বলবো, শরীর সিন্ধু এরকম একটা শব্দ আছে, শরীরের সিন্ধু যেটাকে বলে, তাহলে সিন্ধু রূপ শরীর বা শরীর রূপ সিন্ধু, এই জাতীয় যে শব্দগুলো থাকে যেখানে রূপ ব্যবহার করতে হয় মাঝখানে, তাহলেই সেটা হয়ে যাবে রূপক কর্মধারায় সমাস। অর্থাৎ দুটো শব্দ যখন জোরে থাকবে, যেমন মন মাঝি একটা শব্দ আছে, মন রূপ মাঝি, এটা কি আমরা বলবো মন মাঝি। এই ধরনের শব্দগুলোকে, যেটা মন মাঝি বললাম, এই ধরনের শব্দগুলিকে আমরা বলবো রূপক কর্মধারায় সমাস। বোঝা গেছে? এটা খুব বেশি গুরুত্ব না, খুব একটা পড়েও না এটা, তবুও তোমরা দেখে রাখবে প্র্যাকটিসে, ভবিষ্যতের জন্য অবশ্যই এটা ভালো করে শিখে রাখো। এই হচ্ছে টোটাল কর্মধারায় সমাসের 5টি ভাগ। ওকে, এই ভাগগুলো তোমরা ভালো করে দেখো। এখানে কর্মধারা সমাস শেষ হলো আজকের ক্লাসেই। আর এরপরে আরও যে বাকি ভাগগুলো আছে, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, এগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব, অর্থাৎ ভাগ 3তে আমি এর পরবর্তী অংশটা আলোচনা করব। কর্মধারায় সমাসের আলোচনা এখানেই সমাপ্ত হলো। সবার কাছে আবার সেই একই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, কেন কেটে কেটে দেখলে মাঝখানে ভুল হয়ে যেতে পারে, তোমাদের মিসিং হয়ে যেতে পারে। আর এইগুলোই যেন পরীক্ষায় লিখতে যাবো না, আমি আবারও বলছি, এগুলো শুধুমাত্র একটা সমাজকে নির্ণয়ের পদ্ধতিগুলো শর্টকাটে লিখিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আর কাকে বলে সংজ্ঞা, ডেফিনেশন, এগুলো
পরে আমি আবার ছোট ছোট করে লিখিয়ে দেবো পরের ক্লাসগুলোতে। সকলে ভালো থেকো আর চ্যানেল দেখতে থাকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই, যাদের সমাজ নিয়ে সমস্যা আছে। ক্লাস 8, 9, 10 সকলেরই সমাজের প্রয়োজন হয়, এবং পরবর্তীকালেও যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তোমাদের সমাজের গুরুত্ব রয়েছে। তাই দেখো যতটা পারো তোমরা শেয়ার করো আর সঙ্গে থাকো।